বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐতিহাসিক নির্বাচনে প্রকাশ্যে হত্যাকাণ্ড চললেও সরকারের দাবি আশাতীত ভালো আছে দেশের আইন শৃঙ্খলা আর নিরাপত্তা পরিস্থিতি। একদিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস এবং নির্বাচন কমিশনের তোড়জোড়, অন্যদিকে রাজপথে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি সাধারণ ভোটারদের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। এরই মধ্যে নির্বাচন উপলক্ষে দেশের বেশ কয়েকটি জেলা সফর করে ফেলেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আনুষ্ঠানিকভাবে এসব সফরে জেনারেল ওয়াকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে সেনা সদর থেকে। প্রশ্ন উঠেছে, জেনারেল ওয়াকার তার সবগুলো সফরে নিরপেক্ষতা আর পেশাদারিত্বের কথা বললেও ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফকে নিম্নগামী করতে পারেনি বাহিনীটি। উল্টো শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের পর সেনাবাহিনী আদৌ নিরাপত্তা দিতে পারবে কি না সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। একাধিক সূত্র বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার দ্বিমুখী সংকটে পড়েছেন। একদিকে গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে 5 ধরনের নিরাপত্তার ঝুঁকি নিয়ে এগোচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে ঝুঁকিগুলো ঠেকাতে গিয়ে সেনাবাহিনী কঠোর হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চাপ আসতে পারে। আবার নির্বাচনে যদি বড় ধরনের কারচুপি হয় বা সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয় তবে তা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। প্রশ্ন হলো, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা সত্ত্বেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া এবং সেনা প্রধানের দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাইছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তা কেবল বিক্ষিপ্ত সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। সবশেষ শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। কেবল শেরপুরের এক ঘটনাই নয়, 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে আরো 3টি রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী গত 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত 45 দিনে সারা দেশে 144টি নির্বাচনী সহিংসতার মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 55টি। এছাড়া ভীতি দেখানো এবং আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে 11টি। প্রার্থীর উপর আক্রমণের ঘটনা 6টি, অবৈধ অস্ত্রের ব্যবহার 2টি। এর মধ্যে কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে 4 দফা করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা অন্য জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। শেরপুরে জামাত নেতাকে নৃশংসভাবে খুন করার পরদিনই সরকারি প্রচার মুখগুলোর দাবি রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু, ভোটের আগের দিনগুলো ভালো যাবে। আর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে এক কথা আর বিকেলে আর এক কথা বলেন। 27 জানুয়ারি তিনি বলেছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোনো শঙ্কা নেই। এমন দাবির পেছনে তার যুক্তি হলো, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই, তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিরও আশঙ্কা নেই। পরদিন মানে 28 জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক ভালো। তার এমন দাবির পেছনে যুক্তি ছিল, নির্বাচনের সঙ্গে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নাই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখানে সবাই খুব ভালো এবং সৎ অফিসার। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন শয়নে স্বপনে আওয়ামী লীগ মুক্ত নির্বাচন দেখছিলেন, তার ঠিক 24 ঘন্টার মধ্যে সরকারের 2 মিত্রের মারামারিতে একজনকে প্রাণ দিতে হলো। আর তাতেই 29 জানুয়ারি পাল্টে যায় তার পচন। এবার তিনি বললেন, নির্বাচনে কোনো ব্যালট বাক্স ছিনতাই হলে কেউই রক্ষা পাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা যতই নানা ধরনের কথা বলুক, গোয়েন্দা রিপোর্ট বলছে শঙ্কার কথা। সরকার একাধিক গোয়েন্দা সংস্থা এবারে নির্বাচনকে দেখছে চরম আতঙ্কের একটি নির্বাচন হিসেবে। তাদের রিপোর্টগুলোতে 5 ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা কোথাও কোথাও কেন্দ্র দখলের মতো পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। ভোটের আগে বা ভোটের দিন হঠাৎ
নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হতে পারে। এতে বিস্ফোরণ, আগুন, ককটেল বা সহিংস হামলার মতো ঘটনা ঘটতে পারে, যার উদ্দেশ্য হবে ভোটারদের কেন্দ্রমুখী হওয়াকে বাধাগ্রস্ত করা। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের দ্বারা ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এর মধ্যে কেন্দ্র দখল, জাল ভোট, ভোটারদের ভয় দেখানো কিংবা সংঘর্ষ সৃষ্টির মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে গুপ্ত হামলা ও টার্গেট কিলিং এর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাও রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে পুলিশ। আবার নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য মূর্তিমান এক আতঙ্ক হলো রোহিঙ্গা ক্যাম্পগুলো। গত 22শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাঠানো হয়। ওই প্রতিবেদনে নির্বাচনকালীন সময় রোহিঙ্গাদের ব্যবহার করে অপরাধ কার্যক্রম সংগঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সরকারকে সতর্ক করা হয়েছে। এর আগে নির্বাচনের সময় নির্বাচন কমিশন রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু গোয়েন্দা সংস্থাটি সিল করা সম্ভব নয় বলে মত দিয়েছে, বরং নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে তারা। প্রতিবেদনে ক্যাম্প এলাকায় নষ্ট হয়ে পড়ে থাকা সিসি ক্যামেরা মেরামত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে থাকা অবৈধ অস্ত্র কিংবা বিভিন্ন গ্রুপকে ব্যবহার করে নির্বাচনকালীন সময়ে স্বার্থান্বেষী মহল কক্সবাজার বা দেশের অন্যান্য স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে। এসব গোয়েন্দা তথ্য নিয়ে পুলিশ সদর দপ্তর, সেনা সদর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে যতই মনোবল চাঙ্গা রাখার মতো করে কথা বলা হোক না কেন, মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। নির্বাচনী প্রার্থী কিংবা তাদের প্রচারণায় হামলার সংখ্যা বাড়াতে চিন্তিত সরকার ও প্রশাসন। আর এমন দুশ্চিন্তার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশব্যাপী সফর শুরু করেছেন। গত 22শে জানুয়ারি থেকে তিনি এই সফর শুরু করেছেন। 22শে জানুয়ারি চট্টগ্রাম ও কুমিল্লায়, 27শে জানুয়ারি রংপুর ও রাজশাহী, 28শে জানুয়ারি পটুয়াখালী ও খুলনা এবং সবশেষ 29শে জানুয়ারি কক্সবাজার ও সিলেট সফর করেন। এসব সফর নিয়ে আইএসপিআর থেকে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে তার সবগুলোতেই মোটামুটি একই রকম বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে এসব এলাকা সফর করেছেন। সেনা প্রধান এসব সফরে মত বিনিময়কালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দর্শক, বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে বাংলাদেশের যে কোনো অরাজনৈতিক সরকারের আমলে সেনাবাহিনী দৃশ্যমান না হলেও পর্দার আড়ালে বেশ ক্ষমতাধর এক শক্তি হিসেবে কাজ করে। সেজন্য অনির্বাচিত সরকারের সময় ঢাকার রাজনৈতিক আলাপচারিতায় একটি শব্দ প্রায় ঘুরে ফিরে আসে, আর সেই শব্দটি হলো কচুক্ষেত বা উত্তরপাড়া। বিশ্লেষকরা মনে করেন, অনির্বাচিত সরকারের সময় সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখলের অবস্থানে নেই ঠিকই, কিন্তু তারা একটি নির্ণায়ক শক্তির কেন্দ্র হিসেবে রয়ে গেছে, যেমনটি ছিল 1/11-এর পর ফখরুদ্দিন সরকারের সময়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালের 17 সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়। পরবর্তীতে এই ক্ষমতার মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেফতার করার আদেশ দেওয়া, স্বল্পমেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশ দিতে পারেন। অতীতে জাতীয় নির্বাচনগুলোয় সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। তারা উপস্থিত থেকে বিশেষ প্রয়োজনে প্রশাসনের অনুরোধে কাজ করেছে। আসন্ন ভোটের সময় সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করার কারণে তাদেরকে আলাদা করে বিচারিক ক্ষমতা দেওয়ার এখতিয়ার ইসির হাতে নেই। নির্বাচন কমিশন বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও অতীতের মতোই এবারও নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য
ইন এড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীকে নির্বাচনের দায়িত্বে মোতায়েন করা হবে। কিন্তু গত প্রায় 1.5 বছর ধরে সেনাবাহিনীর এত শক্তিশালী আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে সহিংসতার গ্রাফ কেন নিম্নমুখী হচ্ছে না, তা একটি বড় প্রশ্ন। জেনারেল ওয়াকারুজ্জামান যখন পটুয়াখালী ও খুলনাতে সেনা সদস্যদের বার্তা দেন, তখন শেরপুরে ঘটে হতাহতের ঘটনা। ওই ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন সেনা সদস্যকে বিক্ষুব্ধ রাজনৈতিক দলের সদস্যদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা চলে যান, আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারছি না। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, নির্বাচনী সহিংসতার যে চিত্র দেখা যাচ্ছে আর তা নিয়ে জনমনে যে শঙ্কা দেখা দিয়েছে, তাতে কি অতীতের মতো সেনাবাহিনীর উপর বাংলাদেশের মানুষ আস্থা রাখতে পারবে, নাকি জেনারেল ওয়াকারুজ্জামান যে বছরখানেক আগে বলেছিলেন এনাফ ইজ এনাফ, সেটি ছিল শুধুই তার কথার কথা? লক্ষণীয় বিষয় হলো, জেনারেল ওয়াকার আইন শৃঙ্খলার বৈঠকে নিজেই বলেছেন, থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে 37.6% এখনো উদ্ধার করতে পারেনি সরকারের বাহিনীগুলো, অথচ সেগুলোর উদ্ধারের বিষয়ে কোনো তাগাদাও নেই। আবার দেশব্যাপী যখন নির্বাচনী সন্ত্রাস বাড়ছে, তখন জেনারেল ওয়াকার শুধু তার বাহিনীর উদ্দেশ্যে শুধু একটি বার্তাই দিচ্ছেন, সেটি হলো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশ্ন হলো, যে বড় ধরনের নিরাপত্তার সংখ্যা আছে, সেখানে কেন জেনারেল ওয়াকার তার প্রতিটি ক্যান্টনমেন্টে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছেন? তার মানে কি কোনো দল বা পক্ষের দিকে সেনাবাহিনীর একটি বড় অংশের ঝুঁকে পড়ার আশঙ্কা আছে? বিষয়টি নিয়ে আরো সন্দেহ জাগছে। একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকেও একই ধরনের বক্তব্য এসেছে। তিনি 29শে জানুয়ারি রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে একই নির্দেশ দিয়েছেন। সূত্রগুলো বলছে, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দশা, তাতে নির্বাচনকে ঘিরে জেনারেল ওয়াকার ও তার বাহিনী পড়েছে উভয় সংকটে। সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হলে সেটি নিয়ে আন্তর্জাতিক নানা পক্ষগুলো থেকে প্রশ্ন উঠতে পারে। নির্বাচনের সময় সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটতে পারে, এমন আশঙ্কা আছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ নিয়ে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট। চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রাককালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন। আবার বাংলাদেশ সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারের প্রতিটি পদক্ষেপের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সেখান থেকে আসা বিশাল আর্থিক ও সম্মানজনক প্রাপ্তি সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 100 থেকে 500 মিলিয়ন ডলার আয় এবং বিশ্বজুড়ে পেশাদারিত্বের যে স্বীকৃতি সেনাবাহিনী পায়, তা কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে চাইবেন না বর্তমান সেনাপ্রধান। বিশ্লেষকরা বলছেন, যদি নির্বাচনে বড় ধরনের কারচুপি হয় আর তাতে সেনাবাহিনী কোনো বিশেষ পক্ষ নেয়, তবে তার শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থানকে দুর্বল করতে পারে। সূত্রগুলো বলছে, 29শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিষয়টি জেনারেল ওয়াকারের নজরে এনেছেন। এমনিতেই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখায় আন্তর্জাতিক মহল এই নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে আসছে। সেনা সূত্রগুলো বলছে, পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধানকে যথেষ্ট কৌশলী হতে হচ্ছে। দর্শক, সরকার আশ্বাসের বিপরীতে মাঠের যে রণমূর্তি দেখা যাচ্ছে, তাতে জেনারেল ওয়াকারের ভূমিকা হবে অত্যন্ত পিচ্ছিল পথে হাঁটার মতো। তিনি যদি খুব কঠোর হন, তবে তার সামরিক হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত হতে পারে। আবার যদি তিনি খুব নরম থাকেন, তবে দেশ এক ভয়ঙ্কর সংঘাতের দিকে চলে যেতে পারে। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন বিষয়টায় আমি কথা বলছি বা কথা বলবো। তো সেই মূল বিষয়টা যাওয়ার আগে আপনাদেরকে আজকের দিনের আর দুটো দুঃখজনক ঘটনা বলি। তার প্রথমটা হচ্ছে যে নরসিংদীতে বন্ধ গ্যারেজের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হলে চন্দন ভৌমিক নামে এক যুবক নিহত হয়। আর সেখানে পুলিশ কোনো তদন্ত করা ছাড়া বা কোনো কিছু করা ছাড়াই বলে দেয় যে আগুন ধরানো ব্যক্তি মানসিক প্রতিবন্ধী, সন্দেহ পুলিশের। মানে যে আগুন ধরিয়েছে সে লোক মানসিক প্রতিবন্ধী। এবং অপরটা হচ্ছে যে
তাও সেম আরেকটা ঘটনা, নরসিংদী কারাগারে হিন্দু যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের, এবং কারা কর্তৃপক্ষ বলছে এটাই স্বাভাবিক, এখানে কোনো নির্যাতন করা হয়নি। এখন দেখেন, ওই যে বলল প্রথমটা যে যেহেতু দুইটাই হিন্দু যুবক, এর আগেও হিন্দু নিধনের কারণে প্রচুর প্রবলেম হয়ে গেছে, ইন্টারন্যাশনালি এটা ছড়িয়ে গেছে। সুতরাং এখন যে হিন্দু যুবকটা মারা গেছে, ওই যে আগুন ধরে দিয়ে বলা হচ্ছে যেই লোক করছে সে মানসিক প্রতিবন্ধী। সারা বিশ্বে একটা জিনিস খেয়াল করেন, যখন কোনো অকারেন্স হয়, মানে কাউকে মারছে, ধরছে, গুলি করে দেয় বিভিন্ন জায়গায়, তখন বলা হয় যে ওই লোকের নাম, ও যদি মানসিক অসুস্থ থাকে, যদি শুধু দেখে যে নাম আছে মোহাম্মদ, মানে যেমন ধরেন আমার নামে রাশেদ হায়দার, এ তো মুসলিম নাম, এ তো মুসলিম, তখনই একটা প্রচার চালানো, আরে এই লোক গুলি করার আগে আল্লাহু আকবার বলে করছে। আবার যদি সেই ঘটনাটাই কোনো খ্রিস্টান ঘটায়, তখন আগে ভাগে বলা হয় যে ও মানসিক বিকারগ্রস্ত ছিল, মানে সেভ করার জন্য। তো এখনকার বর্তমান পুলিশ প্রশাসন বা এই অবৈধ গভর্নমেন্ট, তারা সারা বিশ্বে যখন জানে যে হিন্দু নিধন হচ্ছে, এবং একই দিনে দুইটা হিন্দু নিধন, এই দুটোটা হিন্দু নিধন, যে এটাও আবার সারা ওয়ার্ল্ডে যাবে, তা আগে ভাগে বলে দিচ্ছে ভাই এই হিন্দু নিধন, এটা আসলে যে লোক এটা করছে, আমরা মনে হয় যে এ মানসিক বিকারগ্রস্ত একজন ব্যক্তি, সুতরাং তাকে নিয়ে এই বিষয়ে আর কোনো আগানো যায় না। এটাই হচ্ছে মূল কাহিনী এই মুহূর্তে যা বলছে। আরেকটা দেখেছেন আপনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে প্রচণ্ড খেপেছে, কারণ হচ্ছে জামাতের এক নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন মদ, গাঁজা এবং বেশ্যার আড্ডা ছিল, মানে 54 বছর ধরে, 54 বছর না, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত না, সরি, এই সাদিক কাইম আসার আগ পর্যন্ত এটা বেশ্যার আড্ডাখানা ছিল বলে এটা মতামত। এরপরেই এখন মেয়েরা কেঁপেছে, সেটার ভিডিও আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। তবে বলবো যে এখন আমার এই আপ্পীরা, আপনারা কি বুঝছেন যে এই জামাত ইসলাম যে কি জিনিস, সেটা আপনারা যদি এতদিন নাও বুঝে থাকেন, আস্তে আস্তে বুঝবেন, আরও বুঝবেন। কারণ এইমাত্র আপনাদেরকে বলা হচ্ছে বেশ্যা, কয়দিন পরে আপনাদেরকে গনিমতের মাল, এরপরে আপনাদেরকে বোরকা পরাতে বাধ্য, আর দৌড়া মারতেও বাধ্য করবেন। এটা আপনারা মনে রাখেন এই কথাটা। এখন আসি সেই কথায় যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন, যে আমি বলেছি যে আওয়ামী লীগ কি সব কিছুর দায় নিবে কিনা। তার মানে আপনারা আজকে যদি না দেখেন, যে আমার পেছনে যে ব্যানার যেটা আছে সেটাও সেম নিউজের ব্যানার, এবং আমি আপনাদেরকে পাশের ব্যানারটাও তুলে দিচ্ছি, যেটা আজকের পত্রিকার নিউজ। সেখানে কি বলেছে, ইত্তেফাকের নিউজ দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে। তার মানে আওয়ামী লীগকে যে কোনো সহিংসতা, মানে ইলেকশনের সময় যে কোনো অকারেন্স, যে কোনো গন্ডগোলের দায় আওয়ামী লীগকে নিতে হবে। তো আসলে এই বিষয়টা আসলে একটু পেছনের দিকে যাই, 2-4 দিন আগে, যে 2 দিন আগে রাশিয়ার এফএসবি একটা গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। সেখানে বলা হয়েছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদি কমান্ডারদের নেতৃত্বে বিশেষভাবে প্রশিক্ষিত কিছু রোহিঙ্গাকে ব্যবহার করে দেশের প্রায় প্রতিটি উপজেলায় সশস্ত্র হামলার মাধ্যমে নির্বাচন বানচালের একটা পরিকল্পনা আছে। তারা সবচেয়ে আশঙ্কা করছে এই সহিংসতার দায় আগেভাগে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার ছক নাকি আঁকা হচ্ছে, মানে আগেভাগে রাশিয়ান গোয়েন্দা সংস্থা এটা আগেই বলছে। যেটা আপনারা জানেন, বর্তমানে ইন্ডিয়ান র আছে, রাশিয়ার কেজিবি আছে, তারপরে আপনার মোসাদ আছে, টার্কির এম আছে, এরপরে পাইকারা আছে, সবাই তো আছে, এখন সিআইএ আছে। আমাদের দেশ তো, দেশের এই ভূখণ্ড তো এখন সব বিভিন্ন বিশ্বের প্রতিষ্ঠিত গোয়েন্দা সংস্থা দিয়ে ভর্তি। হ্যাঁ, রাশিয়ার গোয়েন্দারা আগেই বলেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আবার একই সময় সেম খবরের আরেকটা খবর বের করেছিল ডিজিএফআই থেকে, একটা গোয়েন্দা সতর্কতা ফাঁস হয়েছে, যেটার মধ্যে আছে রোহিঙ্গা শিবিরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে, টেকনাফ, কক্সবাজার ওইদিকে। এই সব খবর যখন মোটামুটি আস্তে 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 এক কান দুকান হচ্ছে, এই সময় ইউনূস সরকারের হয়ে একটা বিবৃতি আসে। আর সেই বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মানে উপদেষ্টা আর কি,
উনি সেখানে বিবৃতি যেটা দিয়েছেন তার ভাষা তো আপনারা এই যে পেপারে দেখছেনই, যে উনি আগে ভাগে থেকেই সমস্ত নির্বাচনের যত গন্ডগোল সবকিছুর দায়ভার আওয়ামী লীগকে দেওয়ার কথা সরাসরি বলেছে। মানে ঘটনা হচ্ছে যে কোনো কিছু ঘটবে, এখানে কোনো দোষ পৃথিবীর কারণেই আওয়ামী লীগের। ধরেন এখন বিএনপি, জামাত বা এই উপদেষ্টাদের ফ্যামিলির কারো যদি বাচ্চা হয়, সেইটাও আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দোষ দিবে যে ওরাই হয়তো ডট ডট কিছু করে দিয়ে বাচ্চা কাচ্চা করছে। এখন আমার যেই প্রশ্ন, যদি সরকার সত্যি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে আগেই দোষ চাপানোর দরকার কি? নির্বাচন হোক, কে গন্ডগোল করে সবার হাতে মোবাইল আছে, ছবি উঠে যাবে, ফটো উঠে যাবে, কারা করছে সেটা দেখা যাবে। আওয়ামী লীগ কেন? নাকি এটা আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখছেন, ব্যাখ্যা দিয়ে রাখবেন যে হ্যাঁ আমরা আগেই বলেছিলাম আওয়ামী লীগ এটা করতে পারে, আওয়ামী লীগ এটা করবে। আর এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যেটা অন্য আর কেউ করে কিনা আমি জানি না, বা করেছে কিনাও জানি না, তবে আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই কথা, এই যে আওয়ামী লীগের উপরে সমস্ত দৌড় যাবে বা নির্বাচনী সহিংসতা হলে এটার দায় আওয়ামী লীগকে নিতে হবে, মানে আওয়ামী লীগই এটা করাবে, এরকম যখন কথা, এটা পররাষ্ট্র উপদেষ্টা কেন বলবেন? এইটা তো বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ বাংলাদেশের তো যে কোনো কেওয়াস, পুলিশি কেওয়াস, এটা বলবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আর্মি কেওয়াস, ডিফেন্সের অন্য কেওয়াস, সেটা বলবেন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা হলো বৈদেশিক কাজে, ভিসা হয় না কেন, রেমিটেন্স আসে না কেন, এই যারা বিদেশ আছে তাদের প্রবলেম কি, কেন কোনো চুক্তি, এগুলা নিয়ে কথা বলবে পররাষ্ট্র উপদেষ্টা। তো সেই জায়গায় উনি ওই কাজ বাদ দিয়া ওনাকে কে বলেছেন যে এই কাজে, এখানে কি এখন আপনার একটু সন্দেহ হয় না? একটু চিন্তা করে দেখেন যে সামান্যতম আপনি যদি চিন্তা করেন যে যেটা বলার কথা আপনার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই কথাটা হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় কেন বলছে, বা এর পেছনে আসলে মূলত কারণটা কি, তো এইটাকে খাতিয়ে দেখতে হবে। এখন দেখেন এটা সব মিলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার 23 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা দিল্লিতে একটা প্রেস কনফারেন্সে উনি ওনার কথা বলেছেন, এবং উনি যেটা বলেছেন, আই এম শেখ হাসিনা, যেটা বলেছিলেন বিভিন্ন সব বড় বড় নেতারা যেভাবে বলছেন ওইভাবেই উনি কথাটা বলছেন, আই এম শেখ হাসিনা। জনগণের উদ্দেশ্যে উনি বলেছেন, বাংলাদেশের জনগণ, ইন্টারন্যাশনাল জনগণের উদ্দেশ্যও বলেছেন কিছু বোঝার জন্য। এই কথাটার পরেই হঠাৎ করে সরকারের মধ্যে মনে হয় ভীতি শুরু হয়ে গেছে, যেখানে দেখেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যারাই আছে, আমরা সকলে প্রচার চালাচ্ছি যে আমরা ভোট কেন্দ্রেই যাব না, যেই ব্যালেটে নৌকা নেই সেখানে আমরা ভোট দিব না। আপনারা জানেন যে এই কথাটাই আমরা বারবার বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবে না, ভোট কেন্দ্রে যাওয়া মানে 400 গজের ভেতরেও আমরা কেউ যাব না। আর আমরা যাবো কি, গেলেই তো মারবেন, গেলেই তো মব। সুতরাং আমাদের নেতাকর্মীরা, সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না, আমরা কোনো মিছিল মিটিংয়ে যাবো না, কোথাও আমরা নিরাপদ দূরত্বে দাঁড়ায় থেকে দেখবো যে তোরা মারামারি করে মর, আমরা দেখি। সেইখানে আমাদের উপরে দায় চাপানো হবে। যদি আজকে আমাদের নেত্রী যদি বলতো যে এই ভোটকে প্রতিহত করা হবে, তাইলে একটা কথা ছিল। যেমন 15ই ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলতে পারেন যে সেই দিন আমাদেরকে প্রতিহত করার কথা বলা হয়েছিল। সেই সময় আমরা সারা বাংলাদেশের ম্যাক্সিমাম ভোট কেন্দ্র আগের দিন রাতেই জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছিলাম, দৌড়ের উপর ছিল। এবার তো নেত্রী তো সেটা বলে নাই, নেত্রী বলছে যে ব্যালেটে নৌকা নাই, নো ভোট, নো ভোট, মানে আমরা দিব না। বিএনপি, জামাত, এনসিপি সবাই এখন আমাদেরকে তেল মালিশ করতেছেন যে আপনারা আমাদের ভাই, এখন আমাদের নেত্রীকে আপা, আপনার দলের নেতা কর্মীরাদেরকে আমরা দেখে রাখবো, এইসব বলে বলে আপনারা ডাকতেছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই যে জামাত নেতা, অমুক তমুকেরা সবাই ডাকতেছেন না, এখন তো আওয়ামী লীগরা আব্বা আব্বাও ডাকতেছেন, এরপরও নিতে পারতেছেন না। এর ভেতরে আবার আজকে কি বললেন যে নির্বাচনী সহিংসতায় যা হবে সব। তার মানে হচ্ছে কি জানেন, ওই যে আপনাদের বারবার বলছিলাম আমরা যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, নির্বাচনের আগে বিশেষভাবে মেসাকার, বিশেষভাবে মেসাকার করবে যাতে ইলেকশন না হয়। এবং ওই যা বললাম এফএসবির যে রিপোর্টটা, সেটাতে দেখেন জামাত 180টা আসনকে টার্গেট করে ওদের প্রায় 20,000
সুশিক্ষিত সিরাজুস সালেহীন গ্রুপ, এই গ্রুপের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, যেটার প্রশিক্ষণ গত 17 মাসে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভেতরে পাহাড়ের ভিতরে জোবরা গ্রামে হয়েছে এদের প্রশিক্ষণ। আর এই 20,000 এরা ফুলফিল সোলজার। যা বলা হয়েছে যে এই 20,000 তাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে ইলেকশনের দিন 180টা ভোট কেন্দ্র, এবং এক একটা গ্রুপ এইখানের মধ্যে আপনার নাকি এরা টোটাল আপনার 60টা গ্রুপ করবে। 60টা গ্রুপ, প্রতিটা গ্রুপ 3টা আসনের দায়িত্বে থাকবে। তো স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে আর্মি সেনাবাহিনী যেরকম যায় ওরা ওইরকম, ওরা সারাদিন ঘুরতে থাকবে যেখানেই দরকার, মানে যেখানে কেন্দ্র দখলের দরকার সেখানে কেন্দ্র দখল, বাকি তো আছেই। এরপরে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের যে আসনগুলো আছে, ঢাকার 20টা, চিটাঙের 10টা, এগুলো সব এরা নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে ওদের প্ল্যান। অলরেডি আমরা জানি যে 20,000 সিরাজুস সালেহীন বাহিনী আছে। এছাড়াও পাকিস্তান থেকে গত 15 দিনে প্রায় 70 জনের মতন প্রশিক্ষিত জঙ্গিয়া অলরেডি আছে। এছাড়া আইএস, যে পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকজন তো গিজ করছে, এরা সব নির্বাচনে যে করে হোক জামাত যাওয়ার জন্য বা গন্ডগোল লাগানোর টোটাল প্ল্যান ওরা করে রাখছে। সেটা আওয়ামী লীগের জড়াও কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে ওটা যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা পররাষ্ট্র কেন বললো? আর দ্বিতীয় কথা, যেখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না, নো ভোট নো ব্যালটে আছে, আমরা নো ব্যালট নো ভোট নো ভোট, ব্যালেটে নৌকা নাই, আমরা কেন্দ্রে যাব না, আমাদের দরকারও নাই, আমরা ঘরে থাকবো, তারপরও কেন আওয়ামী লীগের উপর দোষ চাপানো হবে? এই দুইটা প্রশ্ন ভাই বোন আপনাদের কাছে রাখলাম। আপনাদের কাছে যদি আরো কিছু মনে হয় বা আরো কিছু সন্দেহ হয় কমেন্টসে জানান, সেটা নিয়ে আবার বিস্তারিত আগামী কন্টেন্টে আলোচনা করব।